হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে তোমাদের নিজস্ব চ্যানেল আরপি এডুকেশনে স্বাগত। তোমাদের মিশন লক্ষ্য হোক ডব্লিউবি প্রাইমারি টেট 2022। তোমরা জানো প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায় আমরা কি ক্লাস করি? প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায় আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্লাস করি। আজকের টপিক কি? ধ্বনি পরিবর্তনের কারণ ও মূল যে ধারা বা নীতিগুলো সেগুলো আলোচনা করব। আজকের আমাদের ক্লাস 6। ঠিক আছে, এখানে বলে রাখি কারণটা আমরা ডিটেলসে পড়বো এবং মূল ধারা বা নীতিগুলো দেখবো, কারণ মূল ধারা বা নীতিগুলো যদি ভালোভাবে করতে যাও 10 থেকে 15 দিন ক্লাস লেগে যাবে। ঠিক আছে, খুব ডিটেলসে, কিন্তু ওখান থেকে অত ডিটেলসে প্রশ্ন আসে না, তাই মূল বিষয়গুলো তোমরা একটু জাস্ট কাইন্ডলি দেখে নেবে। ওকে, তো চলো, আশা করি লাইভটা তোমরা শেয়ার করে দিয়েছো। তোমরা যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ সেই টেক্সচুয়ালগুলো একটু ভালো করে তোমরা পড়বে, তাহলে আরও ভালো করে এগুলো বুঝতে পারবে। পরবর্তীতে প্রচুর এমসিকিউ আমরা সলভ করব। ঠিক আছে, দেখো ধ্বনি পরিবর্তন কি। আমরা ধ্বনি পরিবর্তনের কারণ এবং মূলনীতি জানবো, তার আগে জানতে হবে ধ্বনি কি। যে আমরা জেনেছি পরিবর্তনটা কি। বলছে ধ্বনি যেহেতু মানুষের উচ্চারণের বিষয়, তাই একই ধ্বনি স্থান কাল ব্যক্তিভেদে ভিন্ন ভিন্নভাবে উচ্চারিত হয়। এই বিষয়টিকে ব্যাকরণে ধ্বনি পরিবর্তন বলা হয়। অর্থাৎ একটা কথা, তুমি যেটা বলছো অন্যান্য গ্রামের মানুষ দেখবে আলাদা রকমভাবে উচ্চারণ করছে, 20 কিলোমিটার দূরে আরও আলাদা, অন্য ডিস্ট্রিক্টে আলাদা, এই ব্যক্তিভেদে যে পার্থক্য সেটাই বলছে ধ্বনি পরিবর্তন। ও অনন্যভাবে, অর্থাৎ অন্যভাবে যদি আমরা বলতে পারি, তাহলে দ্রুত উচ্চারণের ফলে অথবা ভাষার উপর আঞ্চলিক প্রভাবের ফলে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো আঞ্চলিক ভেদে যে সমস্ত নিয়মগুলো কথা প্রচলিতভাবে চলে আসছে, ঠিক আছে, চলতি আছে, সেইগুলো বলছে উচ্চারণ পার্থক্য যেগুলো হয় সেটাই ধ্বনি পরিবর্তন। অর্থাৎ মোট কথায় আঞ্চলিক প্রভাবের কারণে, সেই এলাকার আঞ্চলিক ভেদে সেই নির্দিষ্ট আঞ্চলিকতার যে কারণ, তার প্রভাবের কারণে ধ্বনির যে উচ্চারণ পার্থক্য হয় সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। অর্থাৎ চেঞ্জেসটা কি বলছে? পরিবর্তন। আলাদা আলাদা হয়, যেমন ধরো 500 টাকা। আমরা বলি 500 টাকা, এই কথাটি দ্রুত চ শব্দটি অনেক ক্ষেত্রে আসে না, সঙ্গে সঙ্গে হয়ে যায় 500 টাকা। বলি তো, তোমরা কমেন্টে জানো? হ্যাঁ বলি। 500 টাকা এই কথাটি দ্রুত যদি আমরা চ শব্দ ধ্বনিটি না বলে থাকি তখন শটা আসে, তালব্যস্য। অর্থাৎ 500 টাকা এইভাবে আমরা বলে থাকি, তো এই ধ্বনিতে যে রূপান্তরিত হয়ে গেল, এটাই হচ্ছে কিন্তু ধ্বনি পরিবর্তন বিভিন্ন কারণে। তাহলে এই যে ধ্বনি পরিবর্তনটা হলো, এগুলো কি কারণে হলো? মূলত যে কারণগুলো সেগুলো আমরা জানবো। অনেক বিভিন্ন কারণে হতে পারে ধ্বনি পরিবর্তনের কারণ সমূহটা আমরা এবার দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব যে উচ্চারণের সুবিধা বিভিন্ন কারণে হতে থাকে। প্রথমেই বলছে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হলো উচ্চারণের সুবিধা। অনেকে যে 500 এই উচ্চারণ করতে একটু দেরি হচ্ছে, 500 বলে দিয়ে কাজ মিটিয়ে দিল, এইভাবে আর কি, যে তোমরাও জানো এটা খুব ভালোভাবে। তো আমাদের বাকযন্ত্র স্বভাবতই শ্রমবিমুখ। আমাদের বাকযন্ত্র কি আমরা জানি, প্রত্যেকটি এই যে কণ্ঠ, জিহ্বা, তালু ইত্যাদির বাক সমষ্টি, বারবার বলেছি, সেই বাকযন্ত্রটা শ্রমবিমুখ, শ্রম করতে চায় না, একদমই শ্রম করতে চায় না। যত শর্টকাটে হয়ে যায় আর কি, যেভাবে শর্টকাট মেথড শিখতে শিখতে যেমন হয়ে যায়। বলছে যখনই কোনো ধ্বনিকে উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি পরিশ্রম করতে হয়, তখনই আমাদের বাকযন্ত্র সেই ধ্বনিকে সম্ভব হলে এমনভাবে বদলে নেয়, অর্থাৎ মানে আলস্য দেখায়, যাতে উচ্চারণের শ্রমটা লাঘব হয়। আর অত শ্রম করতে হয় না, পরিশ্রমটা একটু লাঘব হয়। বাকযন্ত্র সেইভাবেই নিজেকে করে নেয়। আর বাকযন্ত্র মানে বিদেশ থেকে আগত কোনো যন্ত্র নয়, আমাদের মধ্যেই সেটা বাকযন্ত্র রয়েছে। তো এখানে মানুষেরও কৃতিত্ব আছে, যে মানুষ যে মানে কোনো দোষী নয় তা নয়। উচ্চারণের শ্রম লাঘব কিন্তু মানুষেরই হচ্ছে, হ্যাঁ বাকযন্ত্রের হচ্ছে, বাকযন্ত্রটা তার বাইরের নয়, মানুষেরই। তো যেমন ধরো একটি উদাহরণ দিই, দেশি শব্দটিতে দুটি স্বর আছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। দেখো দেশি, বিভিন্ন উদাহরণ তোমাদের তুলে ধরবো। দেশি শব্দটিতে দুটি স্বর আছে, এ এবং ই, দয় একা তালবস্যই হস্যই। এ এবং ই এই স্বর দুটি উচ্চারণ স্থান কিন্তু ভিন্ন ভিন্ন, এর আলাদা স্থান, হস্যইকারের আলাদা স্থান। স্বরধ্বনির ক্ষেত্রে তো আমরা পড়ে নিয়েছি উচ্চারণ স্থানগুলো, গতকালের ক্লাস এবং বিগত পরশু দিনের ক্লাস যারা করনি করে নেবে। তাই এই শব্দটি উচ্চারণ করতে জিহ্বাকে দুটি ভিন্ন ভিন্ন কিন্তু আচার আচরণ করতে হচ্ছে। ঠিক আছে, যেহেতু এই শব্দটি উচ্চারণ করতে জিহ্বাকে দুটি ভিন্ন ভিন্ন আচার আচরণ করতে হয়, তাই কিন্তু এই স্বর দুটির উচ্চারণ স্থান ভিন্ন ভিন্ন। শোনার ক্ষেত্রে অনেক সময় ভুল দেখা যায়। এবার দেখো, ওখানে সেন্টেন্সটা দাঁড়িয়ে হয়ে যাবে। এবার দেখো শোনার ভুল, অনেক সময় উচ্চারণ করছে সে 500 উচ্চারণ করছে, আমরা অভ্যস্ত 500 শুনে শুনে, তাই মনে হচ্ছে যেন সে 500 উচ্চারণ করলো। তো শোনার ভুলের কারণে অনেক সময় ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। একটি ধ্বনির উচ্চারণ ক্ষীণ হয়ে গেলে সেই ধ্বনিটি আর ভালো করে শোনা যায় না। দূর থেকে যদি বলে, যদি আওয়াজটা ক্ষীণ হয়ে যায়, কমতি হয়ে যায়, একটু আওয়াজে লাঘব হয়, তখন কিন্তু আমরা ভালো করে শুনতে পারি না। ফলে এক সময় দেখা যায় ওই ধ্বনিটি লোপ পেয়েছে, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। এবার দেখো উচ্চারণের ত্রুটি, অনেক সময় বাকযন্ত্রের ত্রুটিও থাকে, যেমন উচ্চারণও আমরা অনেক সময় ভুল করে ফেলি অপরিশীলিত উচ্চারণের কারণে। অর্থাৎ মার্জিত বা পরিশীলিত নয় যে উচ্চারণ, তার কারণে অনেক কঠিন শব্দের উচ্চারণে ত্রুটি ঘটে।
ভুল ত্রুটি হয়ে থাকে। তো অধিকাংশ অর্ধতৎসম শব্দ ধ্বনির যে বিকার দেখা যায় তা এই উচ্চারণ ত্রুটির কারণেই ঘটেছে। অর্ধতৎসম শব্দের ক্ষেত্রে যে ধ্বনির বিকার দেখা যায় তা বেশি পরিমাণে হয়। ঠিক আছে, এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তীকালে আলো ক্লাস করব। এই শব্দগুলো যে টু ডিটেলস ক্লাস করা মানে শুধু সমস্ত ডিটেলস পড়ে যাওয়া নাই, টু দি টিটিপি, টু দি পয়েন্ট, টু দি পয়েন্ট আমাদের অ্যান্সার করতে হবে, তাই টু দি পয়েন্ট আমরা ডিটেলস পড়বো। এক্সট্রা কিছু পড়লে তো খুবই ভালো, জেনে রাখা খুবই ভালো, কিন্তু যেরকম কোশ্চেন আছে সেই অনুযায়ী আমাদের করতে হবে। দেখো তোমরা টেক্সচুয়াল, সেই কারণে তোমরা টেক্সটে যদি ভালোভাবে পড়ো তার উপর হাইলাইট করে দিচ্ছি, অসুবিধা আশা করি হবে না। অবশ্যই তোমরা বাড়িতে টেক্সচুয়াল বই পড়বে। দেখো অন্য ভাষার প্রভাবে ধ্বনির পরিবর্তন ঘটতে পারে। তো দুটি ভিন্ন ধরো ভাষাভাষী মানুষ বাস করলে, ঠিক আছে, এটা বাংলা এটা অন্য কোনো ভাষা যদি ব্যবহার করে বা বাস করে পাশাপাশি, তো উভয় ভাষার আচরণ রীতি উভয় ভাষাতেই কম বেশি গৃহীত হয়। এখানে বাংলা, এখানে হিন্দি থাকলে বাংলার আদলটা কিছু চলে আসবে, এখানে হিন্দির আদল কিছু চলে আসবে, কথার মধ্যে চলে আসবে। দেখবে কোনো কথা যদি হ্যাঁ মানে থরি, ধরো হিন্দিতে অনেক ক্ষেত্রে দেখবে লক্ষ্য করে যারা বাইরে থেকে আসে থরি শব্দটা বলে, আমি থরি এই কাজ করেছি, এটা চলে আসছে এগুলো আদলটা। বাংলার ক্ষেত্রেও কেন কি কেন না এরকম ভুলভাল অনেক ক্ষেত্রে বলে ফেলে অনেকে, কম বেশি তাদের মধ্যে চলে আসে, ফলে ধ্বনির পরিবর্তন ঘটে। তা অন্য ভাষার প্রভাবও এখানে লক্ষ্য করে যে লিপি বিভ্রাট, ভুল লিপির কারণেও হয়। টাইপ মিস্টেক যখন হয় তোমরা জানো, স্লিপ অফ টাংও যেমন হয়, টাইপ মিস্টেকও বিশেষত অনেক হয়ে থাকে। রেফারেন্স বাজার চলতি বইগুলোই দেখবে প্রচুর ভুল। এখানে দেখো লিখতে গিয়ে অনেক সময় উচ্চারণ বদলে যায়, যেমন বাঙালি পদবী বাড়ুজ্যে ইত্যাদিতে হয়েছে কিন্তু ব্যানার্জি। এরকম যেভাবে আস্তে আস্তে চলতে থাকছে লিপিতে, প্রথম থেকে হয়ে হয়ে আসছে শুনে শুনে সেই রকমই চলতে থাকছে। আর বলছে বাকযন্ত্রের ত্রুটি বা অক্ষমতা, কিছুটা আমরা এইমাত্র দেখলাম। জিহ্বার যে আড়ষ্ঠতা বা জড়তা, তোতলামি, হ্যাঁ তোতলে তোতলে কথা বলা, এই সমস্ত ত্রুটির কারণে, এগুলো সমস্যাও বটে, ত্রুটির কারণে ধ্বনির পরিবর্তন ঘটতে পারে। আবার ভিন্ন শব্দ যদি ভিন্ন ভাষাভাষী লোকেরা উচ্চারণ করতে না পারে তখন তো অন্যরকম শব্দ লাগে। যেমন ফরাসি শব্দ রেস্তোরাঁ বাংলা উচ্চারণে অধিকাংশ সময় রেস্টুরেন্ট হয়ে যায়। রেস্তোরাঁকে রেস্টুরেন্ট, ওরা বলতে বলতে অভ্যস্ত, সেইভাবেই হয়ে হয়ে এসছে। ঠিক আছে, তারপরে নেক্সট কি আছে আমরা দেখে নেব। তারপরে বলছে দ্রুত উচ্চারণ, অর্থাৎ খুব দ্রুত আমরা যখন বলতে বলতে যাই, উচ্চারণ করতে গেলে অনেক সময় ধ্বনি আটকেও যায়, ধ্বনির পরিবর্তন হয়ে যায় খুব তাড়াতাড়ি। মানে কোথায় যাবে না বলে কোচ যাবে, অর্থাৎ অনেক ক্ষেত্রে মাস্টারমশাই না বলে মাস্টারমশাই, অর্থাৎ রটা উদাও হয়ে যায়, লোপ হয়ে যায়, দ্রুত উচ্চারণের ক্ষেত্রে ক্ষেত্রে এরকম হয়ে যায়। অনেক সময় অচেনা যে শব্দ সেই শব্দের রূপ দেওয়া, আমাদের অনেক সময় অচেনা বিদেশি শব্দকে চেনা শব্দের রূপ দিয়ে উচ্চারণ করি, এটা হয়তো অভ্যাসের কারণেই হয়ে থাকে। এর ফলে যে ধ্বনি পরিবর্তন হয় তাকে লোক নিরুক্তি বলে। লোক নিরুক্তি কি? এই যে অচেনা বিদেশি শব্দকে আমরা চেনা শব্দের রূপ দিয়ে দিচ্ছি। আর্ম চেয়ার, চেয়ারগুলোকে যে আমরা বলি না আর্ম চেয়ার, সেটাকে আমরা বাংলায় অনেক সময় আরাম চেয়ার বলে, আরাম কেদারা বলতে বলতে আরাম চেয়ারও বলে ফেলি। এরকম ভুল ত্রুটি হয়ে থাকে এবং অভ্যাসের কারণে হয়ে যায়। অজ্ঞতা, সঠিক বানান বা না জানার ফলে অনেক সময় আমরা ভুল উচ্চারণ করি। যেমন ফর্ম, একে অনেক সময় ফর্ম বলে, বা ব্যাজ, ব্যাজকে ব্যাচ বলে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করার সময় দেখবে বলে ফর্ম, কোথা থেকে তার উচ্চারণ, কিন্তু ফর্ম হচ্ছে ফর্ম ফিল আপের ফর্ম, কিন্তু এখানে বলছে ফর্ম, কোথা থেকে সেটা জানার জন্য বলছে। উচ্চারণের রফলা চলে আসছে, ব্যাজের ক্ষেত্রে ব্যাচ চলে আসছে, এরকম পরিবর্তন ঘটে। আবার অনেক সময় ছন্দের প্রয়োজনীয় ত্রুটি কারণ হয়ে থাকে পরিবর্তন ধ্বনির। যদি ছন্দের প্রয়োজনটা বলতে, ছন্দের প্রয়োজনে অনেক সময় ধ্বনি পরিবর্তন হয়। এটা আমরা দেখেছি যে স্বরভক্তির অনেক উদাহরণ বিশেষভাবে ছন্দের খাতিরেই হয়। তাহলে ছন্দের খাতিরে বিশেষ উদাহরণ চেঞ্জ যখন হয় সেটা কিসের কারণে? মনে রাখবে স্বরভক্তির কারণে। এত কঠিন কোশ্চেন হয়তো আসবে না, তবু তোমাদের বলে রাখলাম। তো যেমন ভক্ত থেকে ভকত, কর্ম থেকে করম। অনেকে বলে বয়স্ক মানুষরা বলে যেমন করম তেমন ফল, অর্থাৎ আমরা বলি কিন্তু যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, আবার ভক্ত থেকে ভকত, এরকম অনেক চলে আসছে। আবার সংক্ষিপ্তকরণের চেষ্টা, বড় কথাকে ছোট্ট করে এখন শর্ট ফর্মে চলে যাওয়ার একটা প্রচলিত ধারণা চলে এসছে, প্রচলন চলছে, ট্রেন্ডস চলছে। দেখো বড় কথাকে ছোট অনেক সময়, ঠিক আছে, যেমন লঘিষ্ঠ গুণনীয়ক এরকম আমরা যখন বলি, হ্যাঁ, তারপরে ধরো গসাগু, লসাগু, এগুলো ছোট ছোট শব্দ আমরা বলি, পুরোটা কিন্তু আমরা বলি না, শর্ট ফর্মে এখন আদল চলে এসছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এরপর আমরা দেখব ধ্বনি পরিবর্তনের ধারা, যেটা সব থেকে ভাইটাল। এটা করতে গেলে 10 থেকে 15টা ক্লাস লাগবে, কিন্তু আমি 4টি দিয়েছি কেন, এইগুলি হচ্ছে মেন। এর আন্ডারে এবার 2-3টে ভাগ আছে, সেগুলো আমি বলে দেবো। ধ্বনি পরিবর্তনের ধারা বা রীতি। তো ভাষাবিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনকে কটি শ্রেণীতে ভাগ করেছেন এটা প্রথমে জেনে রাখতে হবে। মূলত দুটি, কেন, একটা হচ্ছে স্বরগত আর একটা ব্যঞ্জনগত। কিন্তু বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ এই পরিবর্তনকে 4টি শ্রেণীতে, আবার কোনো কোনো ভাষাতাত্ত্বিকগণ 5টি, অর্থাৎ ধ্বনির আগম বা ধন্যাগম, ধ্বনির লোপ বা ধন্যালোপ, ধ্বনির স্থানান্তর বা, আর একটা হচ্ছে ধ্বনির রূপান্তর। এর সাথে 5 নম্বরে কয়েকজন জুড়ে দিয়েছে যে মনোবিষয়ক বা মনস্তাত্ত্বিক কারণে সংঘটিত যে ধ্বনি পরিবর্তন।
তাই যেগুলো কনফিউশনাল এই যে টপিক, বিভিন্ন মতবাদ, বিভিন্ন জনের মতো করে মতামত আছে, সেই ধরনের কোশ্চেন তোমরা কোশ্চেন খুব একটা পাবে না, এবার দিয়েও দিতে পারে, তখন ওগুলো তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চারটিখানে মূল পেলাম। এবার এই চারটি থেকে আমরা দেখতে থাকবো যে ধ্বনির আগম। এবার দেখো আমরা স্ক্রিনেতে তোমাদের বুঝিয়ে দেবো শর্ট ফর্মে কি করে করা যায়, মানে ট্রিক্সের সাহায্যে বা ছোট ছোট আকারে এক কথায় আমরা জেনে নেব। প্রথমেই যেমন ধ্বনির আগম বা ধন্যাগম, এটাকে ভাগ করতে গেলে এখানে রাখতে হবে আমাদের কি, আমরা এর মধ্যে যদি চার প্রকার, এটি আবার চার প্রকার, প্রকার ভেতরে চারটি জেনে রাখো: স্বরধ্বনির আগম, ব্যঞ্জন ধ্বনির আগম, শ্রুতি ধ্বনি এবং অপিনিহিতি। এই ধন্যাগম বা ধ্বনির আগমের চারটি ভাগ। ঠিক আছে, সচরাচর এই চারটি ভাগ। এবার স্বরধ্বনির আগম, স্বরধ্বনির আগম হয় উদাহরণ কি কি? স্বরধ্বনির আগমকে আবার কটি ভাগে ভাগ করা হচ্ছে? স্বরধ্বনির আগমকে তিনটি ভাগে, কি কি? আদি ধ্বনি, ঠিক আছে, আদি, মধ্য, অন্ত। আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম, এইভাবে। ঠিক আছে, প্রথম আদি স্বরগম কি? স্কুল থেকে স্কুল, আগে প্রথমটা আমরা আলোচনা করছি 1 নম্বরে, অর্থাৎ স্বরধ্বনির আগমটা স্কুল থেকে স্কুল, এই যে হস্যইকার, হস্যইকারের আগম, সেইটা হচ্ছে আদি। আর মধ্য কি? মধ্যটা যেমন রত্ন, রত্ন থেকে রতন, র ত দন্তন্য, তটা আসছে। আর তারপর অন্তটা কি? অন্ত হচ্ছে শেষে যে নতুন ভাবে আগম হচ্ছে, যেমন বেঞ্চি, বেঞ্চ আমরা জানি, সেটাকে হস্যইকার যোগ করে দিয়ে হস্যইটার আগম হচ্ছে শেষে, বেঞ্চি। এই হলো আদি স্বরাগম, এর প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা কি বলছে? সরি, আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম হয়ে গেল, অর্থাৎ স্বরধ্বনির আগমটা হয়ে গেল। এবার ব্যঞ্জন ধ্বনির আগম। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনির আগম বা ব্যঞ্জন আগম আমরা কি বলবো? ব্যঞ্জন আগম দুটো, আদি, মধ্য, অন্ত। এক্ষেত্রেও যেমন তোমার ধরো ওঝা থেকে রোজা, আমরা রোজ অনেকে বলি না ওঝা, সে ওঝা না বলে অনেকে বলে দেখ ঠাকুর বাড়ির রোজা এসছে, এরকম বিভিন্ন বলে, অর্থাৎ ওঝা থেকে রোজা, এগুলো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আদি, ওটা সরে গিয়ে রটা বসছে, এটা হচ্ছে আদি। মধ্য থেকে বানর থেকে অনেকে আমরা কি বলি? বান্দর, দেখবে দন্তন্য দটা মাঝখানে চলে আসছে, শ্রীকাল থেকে সি আল, আটা চলে আসছে, এরকম করে চেঞ্জ হয়। মধ্যে হলে মধ্য ব্যঞ্জনাগম। আর অন্তে হলে কি হয়? খোঁকা, অনেক সময় চলতি কথায় খোঁকাকে ভালোবেসে অনেকে খোকন বলে ডাকে, বাবুকে বাবুন বলে, জমিকে জমিন, এরকম আছে। এই যে লাস্টের সংখ্যাগুলো সেগুলো হচ্ছে, সরি মানে অক্ষরগুলো, লাস্টের সংখ্যা নয়, সরি অক্ষর, সেগুলো হচ্ছে মানে ব্যঞ্জনাগমের শেষ, অন্ত ব্যঞ্জনাগম। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি কি? দুটো, স্বরগম অন্ত আর ব্যঞ্জনাগম। এবার হচ্ছে অর্থাৎ স্বরধ্বনির আগম, ব্যঞ্জনধ্বনির আগম। এবার ধনাগমের 3 নম্বর কি? ধ্বনির আগমের 3 নম্বর বা ধন্যাগমের 3 নম্বর হচ্ছে শ্রুতির ধ্বনি। ধন্যাগমের 3 নম্বরে হচ্ছে শ্রুতির ধ্বনি। তো শ্রুতির ধ্বনিটা কি? শ্রুতির ধ্বনি হচ্ছে ধরো একসাথে আমরা ওই যে বলি না যে মা এর আঁচল, এটা যদি বলি মা এর, এটাকে আবার একসাথে করে দিলে কি হবে? ময়াকা অন্তস্থ একা র, মায়ের। ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে আগমটা কি হচ্ছে? পা এর, তখন হয়ে যাবে একসাথে পায়ের। এই যে এইগুলো হচ্ছে শ্রুতির ধ্বনি। নামানুসারে অনেক সময় কিন্তু নামকরণ করতে গিয়ে চেঞ্জ হয়। ঠিক আছে, অন্তস্তয়ের শ্রুতি, এটা হচ্ছে অন্তস্তরে, বানর থেকে বান্দর যদি যখন বলছি তখন কি হচ্ছে? দটা আসছে, সেই দটা হচ্ছে মানে তোমার এই যে বানর থেকে বান্দর। আবার শুধু এইটাই নয়, ধরো বানর, বানর থেকে কি আসছে দেখো, প্রথমে হচ্ছে বানর, তারপর আসছে বান্দর, তারপর আসছে বাঁদর। এই যে তিনটে রূপ যে চেঞ্জ হচ্ছে, আসছে কিন্তু কিসের? দয়ের শ্রুতি হচ্ছে। এই যে শ্রুতিগম আমরা বললাম, শ্রুতির ধ্বনি, শ্রুতির আগম, সেই শ্রুতির আগম কিন্তু দটা আসছে। প্রথমে ছিল কিন্তু বানর, দটা ছিল না, তারপর বান্দর এলো, তারপর দন্তনাটা উঠে গিয়ে আবার সে শুধু দ হয়ে গেল। তো দ, এইগুলোই হচ্ছে শ্রুতির ধ্বনি। সেটা হয়ের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, কথন থেকে অনেকে কহন বলে, মানে মানে বাংলাদেশের এই যে কিছু কিছু ভাষা আছে সেরকম বলে। শ্রীগাল থেকে শিয়াল, লৌহ থেকে নোহা, নোহা থেকে লোহা, লোহা থেকে নোয়া, এরকম চেঞ্জ হয়। এগুলো হচ্ছে শ্রুতির ধ্বনি। আর লাস্টে 4 নম্বর কি? স্বরাগম, ব্যঞ্জনাগম আর হচ্ছে শ্রুতির ধ্বনি। এরপর হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতিটা কি জানো? অপিনিহিতিটা তোমরা জানো যে স্বরধ্বনির যে আগমের একটি উল্লেখযোগ্য নীতি হলো, এটা হচ্ছে পূর্বে সন্নিবেশ, এটা গুরুত্বপূর্ণ নীতি। আগে সন্নিবেশ করা হবে, সেটাই হচ্ছে অপিনিহিতি। যেমন হচ্ছে কোরিয়া, কোরিয়া ক রয় হচ্ছে অন্তস্থ একা, এটা কোরিয়াটা এইভাবে না করে কইরা, অনেকে দেখবে বাংলাদেশের কিছু কিছু মানুষ এরকম ভাষায় কিছু কিছু উচ্চারণ করে থাকে, কইরা। ঠিক আছে, রয় জাফালা আঁকা, মাছুয়া থেকে মাউচ্ছা, এইরকম এই মাঝখানে মাঝখানে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলি হচ্ছে কিন্তু অপিনীতি। কোরিয়া থেকে কইরা। ঠিক আছে, আরও আছে, অর্থাৎ মোট কথা হচ্ছে সেই ব্যঞ্জনের পূর্বেই উচ্চারণ করা, যে ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে পূর্বেই তোমরা উচ্চারণ করে দিচ্ছ। কন্যা থেকে কইন্না, যজ্ঞ থেকে যজ্ঞ, এরকম বিভিন্ন যে হস্যইকার স্বরধ্বনির আগম হচ্ছে মাঝে মাঝে, সেইগুলো। অর্থাৎ কোনো শব্দের মাঝে যদি ই, উ, জফলা এই জাতীয় শব্দ থেকে গেলে সেই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে সেই ব্যঞ্জনের পূর্বেই কিন্তু উচ্চারণ হওয়ার চেষ্টা করে, সেটাকেই বলছে। কোরিয়া থেকে কইরা সেইখানেই থাকে, পূর্বে বসার চেষ্টা করে, এটা হচ্ছে
অপিনীতি। এরপর আমরা দেখব ধ্বনির লোপ বা ধন্যালোপ। 1 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল, কারণ এগুলো যদি থিওরি ক্লাসে তোমাদের করাতে যায় এগুলো 10 থেকে 15টা ক্লাস লাগবে, তাই শর্ট ফর্মে জেনে নাও। ধ্বনির লোপ বা ধন্যালোপ, সেটা কি? ধ্বনির লোপ বা ধন্যালোপেরও কিন্তু পার্থক্য আছে। এখানেও আদি মধ্য অন্ত, স্থান থেকে থান, শ্মশান থেকে মশান, আর মধ্যতে কি সিগাল থেকে শিয়াল, তা শিয়াল থেকে আবার তালবস্যই হস্যই অন্তস্থ একালো, তিনটে পার্থক্য হয়ে যাচ্ছে। আর অন্তব্যঞ্জন লোপেও কি বধূ থেকে বহু, বহু থেকে বউ, তিনটে পার্থক্য, মধু মহু মৌ, সখী সহি সই, এরকম তিনটে করে পার্থক্য আদি ব্যঞ্জন লোপে। স্থান থেকে থান হচ্ছে, শ্মশান থেকে মশান, অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ধ্বনির লোপ বা ধন্যালোপ। এবার 3 নম্বরে কি বলছে দেখো, চটপট কিন্তু আমরা জেনে নিলাম দুটো। এবার বলছে ধ্বনির স্থানান্তর। ধ্বনির স্থানান্তর জানতে গেলে আমাকে এখানে জানতে হবে অভিশ্রুতি আর স্বরসঙ্গতি, সমীভবন, এইগুলো আমাদেরকে জানতে হবে। এই তিনটে আমাদের মোটামুটি জানলে এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আরো আছে বিষমী ভবন, নাসিক্যী ভবন, ঠিক আছে, এরকম আলাদা আলাদা আছে। বিষমী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, ঘোষী ভবন, শতঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণ ভবন, পিনায়ন, এই জাতীয় মোটামুটি 13-14টা এরকম চলতে থাকবে। ঠিক আছে, এত জানার দরকার নেই, ধ্বনির রূপান্তরটা জেনে নাও। ধ্বনির শুধু রূপান্তরটা তোমরা টেক্সচুয়াল পড়বে, আরো অনেক প্রচুর উদাহরণ পেয়ে যাবে। ঠিক আছে, মূলত প্রধান প্রক্রিয়া হলো অভিশ্রুতি আর স্বরসঙ্গতি ধ্বনি রূপান্তরের ক্ষেত্রে, কিন্তু তারপরে আবার যোগ আছে। আর স্বরসঙ্গতির 3টি ভাগ মনে রাখবে, প্রগত, পরাগত, অনন্য। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখো। তাহলে ধ্বনির রূপটা আমরা কি পেলাম? একটি ধ্বনি যখন পরিবর্তিত হয়ে অন্য ধ্বনির রূপ করে সেটিই হচ্ছে ধ্বনির রূপান্তর, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি, উভয়ের হবে। ঠিক আছে, উভয়ের ক্ষেত্রেই হতে পারে। যেমন কোরিয়া থেকে কইরা, কইরা থেকে আবার একদম সরে এসে হয়ে যাচ্ছে করে, এটা হচ্ছে অভিশ্রুতি। এরকম প্রচুর আছে, স্বরসঙ্গতি, প্রগত, পরাগত, 3টে ভাগ, অনন্য, তারপর সমীভবন, সমীকরণ, প্রচুর পরিমাণে আছে, যেগুলো তোমরা দেখে নেবে। লাস্টে দেখে 14-15টা আছে, প্রায় 14টা। এবার 13টা তো অবশ্যই, 13টাই আছে সম্ভবত। প্রচুর, যে কোনো টেক্সচুয়াল বইয়ে তোমরা ধ্বনির স্থানান্তরটা একটু ভালো করে পড়ে নেবে। তো প্রত্যেকে তোমরা পড়ে নেবে, এটা তোমাদের টাস্ক থাকলো। এবার দেখো ধ্বনির রূপান্তর। রূপান্তর কি বলছে? ধ্বনি রূপান্তর বা এর আরেকটি নাম আছে, একে বলা হয় বিপর্যাস, ম্যাথেথিস। এটা হচ্ছে বিপর্যাস, অর্থাৎ শব্দের মধ্যে অবস্থিত দুটি ধ্বনির মধ্যে যদি স্থান পরিবর্তন হয় তবে তাকে ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যাস বা ধ্বনির স্থানান্তর বলবো। যেমন বলে দিচ্ছি, তলোয়ার, যেমন তলোয়ার, তলোয়ার থেকে কি হচ্ছে? তরোয়াল। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো শব্দের শুধু চেঞ্জ হচ্ছে, তলোয়ার, তরোয়াল। ঠিক আছে, ট্যাক্সি থেকে টেস্কি, এরকম, বাক্স থেকে বাস্ক, পিসাজ থেকে পিচাজ, হ্রদ থেকে দহ, এইভাবে যে চেঞ্জ হচ্ছে দুটো শব্দের মধ্যে, সেগুলি হচ্ছে আদান প্রদানের মতো ধ্বনির স্থানান্তর বা বিপর্যয়। এর আরেকটা বলে রাখা ভালো, 5 নম্বরে যে বললাম মনোবিজ্ঞান বিষয় এবং মনস্তাত্ত্বিক বিষয়ের যে 5 নম্বর যে ভাগটা এখানে, সেই ভাগটা হচ্ছে তোমার অনেক ব্যাপার আছে, তার মধ্যে আছে সাদৃশ্য আছে। ঠিক আছে, যেমন রোদসী থেকে ক্রন্দসী, এরকম বিভিন্ন শব্দের সঙ্গে সাযুজ্য দেখা দিয়েছে, সাদৃশ্য আছে। লোক নিরুক্তি আছে, যেমন ঊর্ণভাবে আছে, বৈদিক শব্দ থেকে বাংলা শব্দ আসা, ঊর্ণবাভ নাকি ঊর্ণ নাভ, বাভর জায়গায় নাভ হয়ে যাচ্ছে। ভুয়া শব্দ, ভুল শব্দ বা ভুয়া শব্দ, এই ধরনের ভুয়া শব্দ বলতে কল্পিত শব্দ। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে মুন্ডমাল শব্দ, এগুলো তোমরা বিভিন্ন বইতে পাবে, ধ্বনির এই যে মনস্তাত্ত্বিকগত 5টি। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের আলোচনা। এখান থেকে তোমাদের মুখে মুখে আমরা 2-1টি শুধু কোশ্চেন অ্যান্সার করবো, তোমরা ভালো করে ক্লাস করে নাও। ঠিক আছে, আশা করি ভালো করে ক্লাস দেখেছো। 2-1টি কোশ্চেন জানাবো, সেগুলো তোমরা কমেন্টে জানাবে। প্রথম কোশ্চেন দেখো, তোমাদের যেমন বলবো তোমরা শুধু নিজেরা অ্যান্সার করবে, কোনো অপশন পাবে না, তাহলে জানবো মনোযোগ সহকারে ক্লাস করেছো। স্কুল থেকে স্কুল, ভালো করে পড়ো, স্কুল থেকে স্কুল, এটা স্বরধ্বনির আমরা জানি। তো স্বরধ্বনির যে মানে এটা আগম হয়েছে, স্বরধ্বনির 3টে আগম, আদি, মধ্য, অন্ত। এই 3টের মধ্যে এটি হচ্ছে কোন আগম? যদি প্রশ্নে আসে, ধরো স্কুল থেকে স্কুল, এই জাতীয় প্রশ্ন থাকে, যে এটি কি আগম স্বরধ্বনি, তোমরা অ্যান্সার জানো, আদি, মধ্য নাকি অন্ত? কি স্বরাগম ঘটেছে এর মধ্যে? রাইট অ্যান্সার কি হবে তোমরা জানো? এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু প্রথমটা, অর্থাৎ আদি। কারণ দেখো এখানে স্কুল ছিল, এখানে কিছু ছিল না, এই জায়গাতে এসেছে হস্যইকার, তাই এখানে স্বরাগমে হয়েছে, স্বরের আগম হয়েছে, হস্যের আগম হয়েছে, তাই এটা হয়ে যাবে আদি স্বরাগম। ঠিক আছে, আদি স্বরাগম, এটা হবে আদি। নেক্সট 2 নম্বরে বলছে জমি থেকে জমিন, জমি থেকে জমিন, এখানে কিসের আগম ঘটেছে? ব্যঞ্জন আগম ঘটেছে, সেটা তোমরা বুঝতে পারছো, স্বরাগম নয়। এটা আদি, মধ্য নাকি অন্ত? কিসের আগম ঘটেছে? জমি থেকে জমিন, আগেরটা প্রথমে ছিল বলে কি হয়েছে, ওটা আদি হয়ে গেছে। এটা দেখো এখানেও জমি আছে, এখানেও জমি, শেষে এসেছে কি দন্তন্য, তাই এখানে অন্ত এসেছে, অন্ত মানে শেষ, তাই এটা হয়ে যাবে অন্ত স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম। অন্তে এসেছে যখন, এবার ব্যঞ্জনাগমের লাস্টে এসেছে মানে হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। ঠিক আছে, নেক্সট
3 নম্বরে বলেছে লৌহ, লৌহ থেকে কি এসেছে? নো আ এসছে, তারপরে কি এসছে? নোয়া, দন্তনয়কা অন্তস্থ একা। এটা কিসের পরিবর্তন তোমরা বলো দেখি? একটু আগে বললাম লৌহ থেকে এসছে নো আ, দন্তনয়কা অন্তস্থ একা, তারপর এসেছে 2-3টে পার্থক্য হয়েছে, দন্তনয়কা অন্তস্থ একা, অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা চেঞ্জ। আমরা একটু আগেই বললাম যে উচ্চারণের সুবিধা বা সৌকর্ষের জন্য যখন দুটি ধ্বনির মাঝে তৃতীয় ধ্বনিটির আগম হয়ে যায় তখন তাকে শ্রুতির ধ্বনি বলা হয়, তখন তাকে বলা হয় শ্রুতির ধ্বনি। যেমন মা এর, ময়াকা প্রথমে হচ্ছে ময়াকা এ র, তারপরে একসাথে হয়ে যাচ্ছে ময়াকা অন্তস্থ একার, অন্তস্থ একা হয়েছে পায়ের, কবিয়াল থেকে কবিয়াল, এইরকম হয়ে যাচ্ছে। দেখো শ্রীগাল থেকে শিয়াল, লৌহা থেকে নোয়া, নোয়া থেকে নোয়া, এগুলো হচ্ছে শ্রুতির ধ্বনির উদাহরণ। ওকে, এগুলো তোমরা মনে রাখবে, এগুলো হচ্ছে শ্রুতির ধ্বনির উদাহরণ। কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যান্সার মানে উত্তর তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার তোমাদের হোম টাস্ক, তোমাদের জন্য হোম টাস্ক স্বরসঙ্গতির একটি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, তোমরা নিজেরা ভিডিওর কমেন্টে জানো। বলছে স্বরসঙ্গতির কয়টি ভাগ ও কি কি? কটি ভাগ তোমরা বলবে, এইচটি বলে উল্লেখ করবে, এবং কি কি যে নামগুলো আছে সেই নামগুলো তোমরা জানাবে। এটা তোমাদের হোম টাস্ক। এটুকুই ক্লাস ছিল। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ ফর ইউর টাইম, এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।